Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7 subject history chapter 7 part 1. আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের কিন্তু থার্ড সামেটিভ। এই থার্ড সামেটিভ আসার আগে আমাদের কিন্তু সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা কিন্তু সামনে। এই দুর্গাপুজোর আগে যদি আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ এই হিস্ট্রি সাবজেক্টের 7 চ্যাপ্টারটা বা হিস্ট্রি সাবজেক্টের টোটালটাই যদি আমরা পুজোর আগে তৈরি করে রাখতে পারি, তাহলে কিন্তু পুজোয় আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো। তাই আমি বলবো যে আমার মনে হয় যে তোমরা যদি এই সাবজেক্টের অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টারগুলো আগে থেকে তৈরি করে রাখো, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও আমি শেয়ার করব। কোন বই থেকে? সরকারি বই। সরকারি বই কোনটা? সরকারি বই হচ্ছে যে অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণী। এই বইয়েরই কিন্তু চ্যাপ্টার 7 থেকে আমি শেয়ার করব। আমি লিখেছি চ্যাপ্টার 7 পার্ট 1। কিন্তু এখানে আমি লিখেছি টপিক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই সুলতানি ও মুঘল যুগ। এই দুটো নিয়ে কিন্তু আলোচনা করব এবং এই আলোচনার শেষে যে কোশ্চেনগুলো আসবে সেটা আমি তোমাদের বইতে দাগিয়ে দেবো এবং সম্ভাব্য কোশ্চেনগুলো বলে দেবো, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আমরা যদি এই বড় উৎসবের আগে যদি এটা শেষ করে রাখতে পারি, তাহলে তোমাদেরই ভালো। তাহলে চলো আমরা শুরু করি সেই ভিডিওতে, যে ভিডিওটা আমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় 100% কমন কোশ্চেন দেবে সেই ভিডিওতে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, শুরুতেই আমি বলবো যে সবাই এই বইটা নিয়ে বসেছে তো, সবাই এই বইটা নিয়ে বসে পড়ো। অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণী। এই বইয়েরই আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি সপ্তম অধ্যায়, জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। তাহলে এই জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এইটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। এই আলোচনার মধ্যেই তোমাদের বলে দেবো কোন কোন কোশ্চেনগুলো পড়লে ভালো হবে। দেখো, জীবনযাত্রা। সুলতান বাদশাহ রাজা উজিররা দেশ শাসন করত। তো তাদের কথা লেখা থেকে নানা বইতে, অর্থাৎ তাদের কথাই লেখা থাকে নানা বইতে। কিন্তু দেখো, দেশের অগণিত জনসাধারণ অর্থাৎ সাধারণ গরিব মানুষের কথা বিশেষ কিছু বলা থাকে না। অথচ সেই গরিব জনগণের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হয় তাতে রাজা ও বাদশাহের শাসন চলে। তাহলে দেখা যেতে পারে যে কোনো কেমন ছিল সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থাৎ সাধারণ মানুষের জীবন ও সুলতানি ও মুঘল যুগের জীবন কেমন ছিল। দেখো, এই দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বসবাস করত। স্থানীয় চাহিদা মেটানো ছিল চাষের কাজের প্রধান। নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত। কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলো তৈরি করা হতো। তাহলে দেখো, আমরা সেই সভ্যতার উষালগ্ন থেকে দেখে আসছি যে নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে, আর এবং নদী তীরবর্তী অঞ্চলে সেই সভ্যতায় তৈরি হয়েছে শিল্পাঞ্চল। আর দেশের শাসকরা চাষির ফসলের অর্থাৎ চাষির ফসলের মোটা একটা মোটা অংশ ভাগ বসাতো, আর তার বদলে সাধারণ লোকের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিত প্রশাসন। দেখো, এবার আমরা চলে আসবো যে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাষ হয়। তাহলে দেখো, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উৎপন্ন ফসলের মধ্যে কোন ফসল সবচেয়ে বেশি, অর্থাৎ কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি ছিল। আর সেগুলো কি ছিল? আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো। তাহলে যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন কোন ফসল চাষ হতো, হ্যাঁ, অর্থাৎ কোন কোন ফল চাষ হতো। এছাড়াও কি কি হতো? দেখো, যে নানা রকমের ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী ও নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। তাহলে ভেষজ উদ্ভিদ তখন হতো, এখনো হয়, আর এটা কিন্তু হতেই থাকবে, চলতেই থাকবে। কারণ হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশেই কিন্তু এই সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে। আর অর্থাৎ শিল্প কেন গড়ে উঠেছে? যে বিভিন্ন ফুল আর বিভিন্ন ফল, ফল থেকে শিল্প, আর ফুল থেকে শিল্প, আর ফসল থেকে তো আছেই। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলাও চাষ হতো, আর ছিল নানান গৃহপালিত পশু। আর কৃষি ভিত্তিকে অর্থাৎ কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগরি শিল্পও চালু হতো। তাহলে চালু হতো কি কি? চিনি ও নানান সুগন্ধি আতর তৈরির জন্য বিখ্যাত ছিল। এই শিল্পগুলি বংশগত ছিল, তাই পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে শিল্প দ্রব্যগুলির মতো মান বাড়ানো হতো সাধারণত। তা দেখো, এই সময় চালু শিল্পের মধ্যে বস্ত্রশিল্প, ধাতুর কাজ, পাথরের কাজ, কাগজ শিল্প প্রভৃতি
প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ। আর এই রাজমিস্ত্রি ও পাথরের কাজে পটু কারিগরদের চাহিদাও ছিল সর্বত্র। টালি ও ইটের ব্যবহার করে বাড়ি বানানোর পদ্ধতি চালু হয়েছিল বাংলা বা অন্যান্য অঞ্চলে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটুখানি দেখো পড়ার মাঝে মজার কাজ কি কি। 112 পাতায় 112 পাতাতে 112 নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ভালো করে দেখো, ছবিগুলিতে কি কি কাজ করছে। তাহলে 112তে আমরা দেখতেই পাচ্ছি যে 112তে এই যে 112 চিত্রগুলো দেখো, এখানে কিন্তু দেখেই মনে হচ্ছে যে তুলো ধোনা সুতো ও রং এবং কাপড়। তাহলে তুলো ধোনা অর্থাৎ তুলোকে শুকনো করে তাকে সঠিকভাবে সাজানো, এটা কিন্তু করা হতো। আর মাছ ধরা, পাখি শিকার, এটা কিন্তু করা হতো। আর আগ্রায় দুর্গ নির্মাণ 1 নম্বর, আগ্রায় দুর্গ নির্মাণ 2 নম্বর। দুর্গ নির্মাণ হতো কিভাবে সেই চিত্রটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড় কিভাবে তৈরি করা হয়। দেখো তুলো গাছে তুলো হয়, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে সেই তুলো গাছ থেকে তুলো সংগ্রহ করে সেই তুলোকে ধোনা হয়, অর্থাৎ মেশিনের সাহায্যে তুলোটাকে হালকা করা হয়, বীজগুলোকে ছাড়ানো হয়, এটাকেই বলবো তুলো ধোনা। আর এই তুলো থেকে সুতো তৈরি হয়, তারপরে সেই সুতো তৈরি হয়, সেই সুতোর সাহায্যে কাপড় তৈরি হয়। তাহলে মাছ ধরা ও পাখি ধরা, তাহলে মাছ ধরা পাখি ধরা এটা কিন্তু সভ্যতার শুরু থেকেই ছিল, এখনো আছে এবং চলতেই থাকবে। তো এই চিত্রটার মধ্যে আমরা এটাই বুঝতে পারলাম। এবার চলে আসবো এই রোজকার নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সব সময় সমান ছিল না। দেশে দুর্ভিক্ষ ও যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়তো, আবার জিনিসপত্র খুব বেশি হতো। তাহলে দেখো এবার চলে আসবো পরের পাতাতে এসে আমরা দেখবো যে কম দামের নজির ছিল ইব্রাহিম লোদির রাজত্বকালে। অর্থাৎ ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন। তো একটা বহললি মুদ্রা, অর্থাৎ সুলতান বহলল লোদির আমলে চালু হয়েছিল, দিয়ে অর্থাৎ মুদ্রা দিয়ে লোকে 10 মণ খাদ্যশস্য, 5 সের তেল এবং 10 গজ মোটা কাপড় কিনতে পারতো। দেখো এই 10 মণটা কি? 10 মণটা কি? অর্থাৎ 1 মণ সমান সমান কত? 40 কেজি খাদ্যশস্য পাওয়া যেত একটা মুদ্রা মানে। আর 5 সের মানে 5 কেজি, তাহলে 5 কেজি তেল পাওয়া যেত। আর 10 গজ, অর্থাৎ এই গজের হিসাবটা 3 ফুট, অর্থাৎ আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেই স্কেলগুলো, অর্থাৎ বড় স্কেলগুলো 1 ফুট, অর্থাৎ 3টে স্কেল মিলে একটা গজ হয়। তাহলে 3 ফুটে 1 গজ। আর 1 সের সমান 1 কেজি, বা 1 সের সমান 750, আর এই 1 মণ অর্থাৎ 40 কেজি, 1 মণ। এটা কিন্তু আমরা জানি। তো এই টুকরো খতকথার অর্থাৎ প্রতি মণের দাম জিতলের হিসাবে দেখো কি কি। গমের দাম কত, যবের দাম কত, ধানের দাম কত, মসুর, চিনি, ভেড়ার মাংস, ঘি। এবার মূল্য দেওয়া আছে। আলাউদ্দিন খলজির সময়ে এটা, মোহাম্মদ বিন তুগলকের সময় এটা, এবং ফিরোজ শাহ তুগলকের আমলে এটা। তাহলে দেখো এবার শোনা যায় মোহাম্মদ বিন তুগলক কি করেছেন? মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলায় নাকি জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল। ইবন বতুতা বাংলায় জিনিসপত্রের দামের একটা তালিকা তৈরি করেছিলেন। দেখো কি কি। এবার তার আগে একটু দেখে নিই যে মুরগি, এখানে একটু দেখে নিই আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলকের সময় পণ্যদ্রব্যের দাম তুলনা করলে মানে কি কোনো তফাৎ দেখা যাবে? হ্যাঁ যাবে তো অবশ্যই। তা দেখো এই দামগুলো কি কি ছিল? মুরগির মাংস 1 জিতল, 15টির পায়রা 8 জিতল, একটি ভেড়া 16 জিতল, 30 হাত লম্বা খুব ভালো কাপড় 2 টঙ্কা, চাল প্রতি মণ 8 জিতল, একটি ছাগল 3 টঙ্কা, আর চিনি প্রতি মণ 32 জিতল। তাহলে দেখো এই যে একটা তালিকা আমরা পেলাম। এবার সমাজ ছিল যৌথ ও পরিবার ভিত্তিক, অর্থাৎ সমাজে আমাদের মতন এখন যেমন কিন্তু স্মল ফ্যামিলি যেটাকে আমরা বলি, একটা বাবা মা দুটো সন্তান, এটাকে স্মল ফ্যামিলি বলি, অর্থাৎ হ্যাপি ফ্যামিলি। কিন্তু সেই সময় যৌথ পরিবারে একই পরিবার 30-40 জন মানুষ বসবাস করত। এই পরিবারটাকে আমরা যৌথ পরিবার বলবো। সমাজে এবং পরিবারের পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল নিচে। তখন কিন্তু ছিল নিচে, কিন্তু হিন্দু মুসলমান সমাজে ঘোমটা এবং পর্দার প্রচলন ছিল। তাহলে দেখো এই পরিবার ভিত্তিক যৌথ পরিবারে একটা প্রশ্ন আসবে, পরিবারের পুরুষদের তুলনায় নারীদের স্থান কম ছিল। হিন্দু ও মুসলমান সমাজে ঘোমটা প্রথার প্রচলন ছিল এবং পর্দা প্রথার প্রচলন ছিল। কিন্তু দেখো গরিব কৃষক পরিবারে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে এবং খামারে পরিশ্রম করতে হতো। সেই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা ও ঘোমটার বিশেষ প্রচলন ছিল না। তাহলে দেখো সেই সময় ছিল কিন্তু এখন ছিল না। তারপরে চলে আসি আমরা পরের পাতায় 115 পাতায়। সাধারণ গরিব
সাধারণ গরিব জনসাধারণ অর্থাৎ জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগতো। কি কি? একটা পাতকুয়া। পাতকুয়া মানে কি? এই পাতকুয়াটা কি? অর্থাৎ পাতকুয়া কি, এটা প্রশ্ন আসতে পারে। আর ডোবা বা পুকুর থাকলেই বসতি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ। তাহলে ডোবা মানে একটা কি, আর পাতকুয়া মানে কি, আর পুকুর মানে কি, এটা একটু জানবো। পাতকুয়ো মানে অর্থাৎ মাটিতে গর্ত খুঁড়ে এই মাটির চাক বসিয়ে কুয়ো থেকে জল তোলাকে এটাকে আমরা পাতকুয়ো বলবো। বা ডোবা, ডোবা একটা ছোট জলাশয় অর্থাৎ পুকুর থেকে ছোট জলাশয়কে আমরা ডোবা বলবো। আবার পুকুর হচ্ছে একটু বড় জলাশয় যেখানে নাকি অনেকজন মানুষ একসঙ্গে স্নান করবে এবং সেখান থেকে প্রয়োজনীয় জল পাওয়া যাবে, সেটা হচ্ছে পুকুর। তা আমরা আশপাশে পুকুর দেখতেই পাই। ডোবা হচ্ছে একটা জলাশয় থাকলেই বসতি স্থাপন। তাহলে দেখো, এই তখনকার দিনের মানুষের কিন্তু চাহিদা খুব বেশি ছিল না। একটা কুয়ো, ভাবো যে একটা কুয়ো, একটা ডোবা, একটা পুকুর থাকলেই সেখানে বসতি তৈরি করে ফেলতো গ্রামের মানুষ। ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি লাগতো, আর চাল ছাইবার জন্য কিছু খড়। তাহলে তখনকার মানুষরা ঘর করার জন্য কি কি ব্যবহার করতো, এটা একটা প্রশ্ন আসতে পারে। এতেই তারা মাথা গোঁজবার ঠাঁই করে নিত। তাহলে দেখো, গ্রামের মানুষের কিন্তু চাহিদা খুব অল্পই ছিল। সরকারি খাজনা ও নানা পাওনা মিটিয়ে ফেলায় কিছু অংশ কৃষকের হাতে থাকতো, সেটাই ছিল রোজগারের ব্যবহারের সম্বল। বছরের কয়েকটা ঋতুতে কৃষক পরিবারগুলো দিনরাত পরিশ্রম করতো, আর কৃষকের দৈনন্দিন জীবনের বিষয়ে অর্থাৎ জীবন বিষয়ে অল্প তথ্য পাওয়া যেত। মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে আমলে জাহাঙ্গীরের সময়ে একজন ওলন্দাজ বণিক লিখেছিলেন যে গরিবেরা মাংসের স্বাদ প্রায় জানতোই না, তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি। তাহলে দেখো, সেই সময় মানুষের কি খাবার ছিল, আর একঘেয়ে খিচুড়ি। এবার এই খিচুড়িটা আমরা একটু জানি, সবাই একটু জানি যে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খিচুড়ি করি। কিরকম না, পুজো অনুষ্ঠানে, পুজো পার্বণে এটা করে থাকি। তেমন বিশেষত কালী পুজোর সময় আমরা খিচুড়ি খাই। খিচুড়ি হচ্ছে চাল ডাল মিশিয়ে একটা ভাত তৈরি করা, অর্থাৎ একটা পাতলা ধরনের ভাত তৈরি করা, অর্থাৎ পায়েসের মতো তৈরি করাকে আমরা খিচুড়ি বলবো। তাই দিয়েই সারাদিন একবার মাত্র বিকেলবেলা তারা খালি পেট ভরাতো। আর পরপর অর্থাৎ পরবার পোশাকও তাদের যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া বা রান্নার একখানা বাসনই ছিল তাদের ঘরবাড়ি, অর্থাৎ তাদের গৃহস্থলী। বিছানা চাদর ছিল একটা বা বড় জোর দুটো, তাই তারা পেতে শুতো, দরকারে গায়ে দিত। গরমের দিনে তা যথেষ্ট হলেও যথেষ্ট হলেও দরুন শীতে দরুন শীতে তাদের অর্থাৎ দারুণ শীতে তাদের ভীষণই কষ্ট হতো। তাহলে আমরা আমাদের মতো জীবনযাপন, দেখো আমাদের থেকে একটু আলাদা। অর্থাৎ আমরা গরমের দিনে যারা গরিব মানুষ, আমরা গ্রামগঞ্জে বসবাস করি, তাদের এখনো কিন্তু সেই বেহালি অবস্থা, তবে একটু পরিবর্তনশীল। তারা এই গরমের দিনে এই চাদরটা পেতে শুতো, আবার শীতের দিনে সেই চাদরটা গায়ে দিত, মেঝের উপরে বা মাটির উপরে শুয়ে পড়ে। তো পালা পার্বণে আনন্দ উৎসব ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। অন্যদিকে ভেবে দেখো যে মুঘল সম্রাট ছিলেন অত্যন্ত ধনী। তাদের অভিজাতরা প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। দুর্গ, প্রাসাদ নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, তাজমহলের মতো স্থাপত্যে নির্মাণের জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতেন। তাহলে মুঘল সম্রাট ছিল বড়লোক, কিন্তু তারা খরচটা করতো না, তারা ওই সমস্ত কাজে খরচ করতো। তাই জন্য আমরা কিছু কিছু সৌধ দেখি, যে সেই সৌধগুলো দেখে মনে হয় যে তারা তখন কত টাকা খরচ করে এই সৌধগুলো তৈরি করেছেন। তারই মধ্যে একটা যদি আমরা তাজমহলের কথা মনে করি, তাহলে দেখতেই পারবো যে এই এই স্থাপত্য তৈরি করতে তাদের কত সময় লেগেছে, কত টাকা লেগেছে। আর দামি পোশাক অলংকার, নানা রকম বিলাসী দ্রব্যের জন্য টাকা খরচ করতো তারা দুবারও ভাবতেন না। অর্থাৎ দামি কি করতো, অলংকার, দামি পোশাক তারা কিন্তু ব্যবহার করতো, কিন্তু তারা গরিব মানুষের কথা একটু ভাবতো না। সে যুগে খেলাধুলার মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা, অর্থাৎ সেই সময়ে কুস্তি একটা জনপ্রিয় খেলা। তাহলে কুস্তিটা এখন খেলায় উঠেই গেছে। অভিজাত সাধারণ জনগণ, এমনকি সাধু সন্তরাও কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। সাধু সন্ত আবার কারা? সাধু সন্ত, যদি প্রশ্ন আসে সাধু সন্ত কারা, এই সাধু সন্ত হলো যারা পূজা অর্চা নিয়ে থাকেন, অর্থাৎ পূজা অর্চনা করে দিন যাপন করেন, তারাই কিন্তু এই কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। আর তার মধ্যে তীর ধনুক, বর্ষা ছড়া, সাঁতার জনপ্রিয় ছিল। তাহলে সেই সময়কার খেলাগুলো দেখো কত সুন্দর খেলা, নিজেকে জীবনকেও বিপদের হাত থেকে বাঁচানো যেত, আবার খেলাও হতো। বাংলায় বাটুল ছড়া নামের একরকম খেলার কথা জানো? তো লোকজন লোকগান, নাচ, বাজিকর ও জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। তাহলে সেই সময়ের মানুষদের উপকরণ মানে আনন্দ উৎসব প্রকাশ করার জন্য বা আনন্দ উৎসব উপভোগ করার জন্য তাদের অনুষ্ঠানগুলো ছিল, উপকরণগুলো কি ছিল দেখো, সং সাজা। তা আমরা চৈত্র মাসে এই পুজোটা দেখি, অর্থাৎ চৈত্র পুজো,
এই চৈত্র পুজোর সময় আমরা দেখি সং সেজে বিভিন্ন রকমভাবে সাজে এবং কালী ঝুলি মেঘে তারা বিভিন্ন আকৃতি, কখনো শিব, কখনো পার্বতী, কখনো ভূত, কখনো প্রেত, এইভাবে সেজে কিন্তু তারা অর্থ উপার্জন করে। সেইটা কিন্তু আগের দিনে অনেক বেশি পরিমাণে ছিল। এবার চলে আসবো যে দিল্লি এবং আঞ্চলিক রাজ্যগুলিতে শাসনের বদল ঘটেছে নানা সময়, কিন্তু সুলতানি ও মুঘল যুগে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় একই রয়ে গেছে। হাড় ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার। সে যুগে ভারতে গরিব কৃষক ও গরিব শ্রমিকের জীবন বলতে এইটুকুই। এবার দেখো এখানে একটা টুকরো খবর আমরা পড়বো। টুকরো খবর বলছে যে টুকরো কথা সেকালে, অর্থাৎ সেকালের সময়, দিন রাতের সময় বোঝার জন্য সমস্ত দিন রাতকে ৮টি প্রহর বা ফরাসিতে পাশ ভাগে ভাগ করা হতো। এই এক একটি প্রহর আজকের হিসাবে প্রায় ৩ ঘন্টা। তাহলে এক প্রহর, এখানে একটা প্রশ্ন যে ৮টি প্রহর, এক প্রহর সমান সমান বর্তমানে ৩ ঘন্টা। ৮টি প্রহর আবার ৬০টি ঘড়িতে ঘটিকা বিভক্ত ছিল। এক ঘটি সমান সমান আজকে ২৪ মিনিট। তাহলে এক ঘটি সমান সমান, এক ঘড়ি সমান সমান কত? ২৪ মিনিট। আর এক প্রহর মানে হচ্ছে ৩ ঘন্টা। এটা কিন্তু দুটো প্রশ্ন। প্রতিটি ঘড়ি আবার ৬০টি পল বা ভাগে ভাগ ছিল। এইভাবে দিন রাত্রি মিলিয়ে হতো ৩,৬০০ পল। ৩,০০০ দিন রাত্রি মিলিয়ে, অর্থাৎ আমরা যে ২৪ ঘন্টা ধরি সেটা হচ্ছে দিন রাত্রি মিলিয়ে ৩,৬০০ পল। এটাকেই সমান সমান দিন রাত্রি মানে একদিন। প্রহর ও ঘড়ির যথাযথ সময় বুঝে নেওয়া যেতেও পাঁজির সাহায্যে। পাঁজি একটা বই, যে বইতে নাকি এরকম নিয়ম কানুনগুলো লেখা থাকতো। জল ঘড়ি দেখে সময় নির্ণয় করা হতো। আজকে আমরা কিন্তু মোবাইল ফোনের সাহায্যে দেখি, কারো হাতে ঘড়ি থাকে আর কারো হাতে নেই। অথচ 99% মানুষের হাতে আজকে ঘড়ি নেই। তারা কিন্তু মোবাইলের থেকেই দেখে ফেলে। যে মোবাইল একটা ভ্রাম্যমান খবর নেওয়ার জন্য, কথোপকথন করার একটা যন্ত্র বিশেষ, সেটার সাহায্যে কিন্তু আমরা কথাবার্তা বলি। তা দেখো এই জল ঘড়ি দেখে সময় নির্ধারণ করা হতো। আর প্রধান শহরগুলিতে ঘন্টার আওয়াজ করে সময় কত হতো তা জানানো দেওয়ার জন্য রেওয়াজ ছিল। তাহলে সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে এই কাজের জন্য আলাদা একটা দপ্তরই ছিল। তাহলে মানুষকে বোঝানো যে কতটা সময় হলো সেটা বোঝানোর জন্য কিন্তু কি হতো, এই দপ্তরই ছিল। এখনো দেখো কিছু কিছু জায়গায় আমরা নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে যদি যাই, কৃষ্ণনগরে গেলে দেখবো আমরা এই ঘন্টা, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় ঘন্টাগুলো বাজছে, অর্থাৎ চার্চে, অর্থাৎ ক্যাথেড্রাল চার্চে দেখা যায় যে ঘন্টা বাজছে, প্রতি ঘন্টায় একটা করে কিন্তু ঘন্টা বাজছে। তাহলে ১ ঘন্টায় একটা, ২ ঘন্টায় দুটো, এরকম করে ঘন্টা টং টং করে বাজতেই থাকে। তো এটা কিন্তু আমাদের জানান দেওয়া যে আমরা আমাদের সময়টা কত হয়েছে। এবার চলে আসবো আমরা ১১৬ পাতায় অতীত ও ঐতিহ্য বইতে। দেখো জীবন ও জীবিকার নানা রকম সুলতানি ও মুঘল যুগ। দেখো জীবিকা, দেখো এখানে দেখো জীবিকা এক ধরনের, আর দেখো এই জীবন ধারণের জন্য কাজকর্মগুলো দেখো। এখানে তৈরি হচ্ছে একটা বড় গম্বুজ, এখানে তারা খাটিয়ে মরছে। এখানে দেখো একদিকে আতর আর একদিকে একটা সাধারণ মানুষ। এদিকে দেখো সাপুরিয়া, এখানে ওরে বসা তাতে। এবার দেখো এখানে দেখো এই মুনাফা কিভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ এইখানে একটা জীবন জীবিকার নানা রকম একটা সুলতানি মুঘল যুগের মধ্যে একটা সামঞ্জস্য রেখে চিত্রগুলো করা হয়েছে। এবার চলে আসবো আমরা পরের পাতাতে, অর্থাৎ ১১৭ পাতাতে। দেখো এই ১৭ পাতাতে নতুন লোকালয়, ধর্মীয় ভাবনা ও ভক্তি ও সুফিবাদ, এই 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 চ্যাপ্টারটা আমরা পড়বো। যে ভারতের, অর্থাৎ মধ্যযুগে ভারতের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ধর্ম। ভারতের সুলতানি আমলে ধর্ম নিয়ে নতুন কিছু ভাবনার কথা শোনা যায়। পুরনো আমলের ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ও জৈন ধর্ম তখন কায়েম ছিল, কিন্তু সমাজে, অর্থাৎ মানুষের উপরে তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসছিল। এই অবস্থায় ভক্তিবাদ, সুফিবাদের কথা শোনা যেত। তো ভগবানের সঙ্গে ভক্তির সম্পর্কের ওপর এই ধর্মপ্রচার জোর দেওয়া হতো। এই রকম চিন্তাধারা ছিল প্রথাগত ও ধর্মমতের একেবারে বাইরে। এবার আমরা আসবো যে ভক্তিবাদ, এটা কি? এই ভক্তিবাদ কি? সেটা ভক্তিবাদের মূল ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই দুটি, অর্থাৎ ভক্তির দুটি বৈশিষ্ট্য ছিল। এক হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যই প্রথম। তাহলে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দ্বিতীয় বৈশিষ্ট্যই প্রথম দক্ষিণ ভারতে এবং পরে উত্তর ভারতে ভক্তিবাদের মূল কথা হয়ে উঠেছিল। কোথায় কোথায় হয়ে উঠেছিল, এই একটা প্রশ্ন। ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? অর্থাৎ খ্রিস্টীয় অষ্টম শতকে, এটা একটা প্রশ্ন, যে খ্রিস্টীয় অষ্টম শতকে নাগাদ উত্তর ভারতে হর্ষবর্ধনের পতনের পর কয়েকজন রাজপুত এবং রাজা ক্ষমতাশালী হয়ে ওঠে এবং এদের সমর্থন করে ব্রাহ্মণ পুরোহিতরা।
তো তখন রাজপুত ও ব্রাহ্মণদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে। এর ফলে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নতুন কোনো ধর্মভাবনা তখনকার উত্তর ভারতে প্রতিষ্ঠা পেতে পারেনি। তবে সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। নাথপন্থী ও যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠীরা এর প্রমাণ। তাদের মধ্যে সবচেয়ে পরিচিতি পেয়েছিল দক্ষিণ ভারতের অলভার এবং নয়নার বহু বচনে, অর্থাৎ নয়নামার সাধকরা। উত্তর ভারতে ছড়িয়ে পড়ার আগে খ্রিস্টীয় সপ্তম শতকের গোড়ায় দক্ষিণ ভারতে এই সাধকদের হাত ধরেই ভক্তিবাদ জনপ্রিয় ঘটেছিল। তাহলে এখানে একটা প্রশ্ন, দক্ষিণ ভারতে কাদের হাত দিয়ে এই ভক্তিবাদ প্রচার পেয়েছিল? এই সময় ব্রাহ্মণ ধর্ম, বৌদ্ধ ও জৈন ধর্ম মানুষের জীবনে অচল হয়ে পড়েছিল। কারণটা হচ্ছে যে এই ধর্মমতগুলি অযথা রীতিনীতির ওপর জোর দিত বা চূড়ান্তভাবে ও অসাংসারিক জীবনযাপন করতে বলতো। এতে না ছিল মানুষের আবেগের জায়গা, না ভালোবাসার চাবিকাঠি, তাহলে বা ভালো থাকার চাবিকাঠি। এইরকম অবস্থায় সরল সোজা তামিল ভাষায় নিজের ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায় অলভার ও আয়নার সাধকরা। তাহলে এই একটা প্রশ্ন। তাহলে এতে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ কি করে? সাধারণ এখানে আছে যে মধ্যযুগে, দেখো মধ্যযুগে ভারতে উচ্চ বর্ণের ব্রাহ্মণের বিভিন্ন সমাজে অন্যান্য শ্রেণীদের সামাজিক ও ধর্মীয় অধিকারের উপর নানা নিষেধ আরোপ করা হতো। এই ব্রাহ্মণ্যদের না ছিল পবিত্র ধর্মীয় গ্রন্থ, তাদের স্বাধীনতা, না সমানভাবে মন্দিরে যাওয়ার অধিকার, ও অন্য জাতীয় বর্ণের মধ্যে একসঙ্গে খাওয়া বা বিয়ে করা নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে অনেক কিছু কিন্তু এদের মধ্যে বাধ্যবাধকতা ছিল যেগুলো করতে পারত না। এবার চলে আসবো আমরা, দেখো মানুষ ক্রমে অবশ্য দক্ষিণের এই ভক্তিবাদ ও বাইরের রীতিনীতি এবং দেবতা পুজোকে বেশি প্রাধান্য দেওয়া হতো। তাহলে সেই সময় দেবতা পুজোকে বেশি প্রাধান্য দেওয়া হতো। এর ফলে তারা মানুষের থেকে দূরে সরে যায় এবং দক্ষিণের ভক্তিবাদ কখনোই সমাজের ব্রাহ্মণদের গুরুত্বটাকে খাটো করার ক্ষমতা রাখত না। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী, অর্থাৎ ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে দক্ষিণ থেকে ভক্তির এই ধারা পশ্চিম ভারত হয়ে ক্রমশ উত্তর ও পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। এই সময় তুর্কিরা উত্তর ভারত আক্রমণ করে। তাহলে তুর্কিরা এই সময় তুর্কি কারা? উত্তর ভারতে যারা আক্রমণ করেছিল, তাদের কাছে হেরে যাওয়া রাজপুত রাজাদের ক্ষমতা কমে আসে, তার সঙ্গে কমে যায় তখনকার সামাজিক ও ধর্মীয় জীবনে এই ব্রাহ্মণ্যদের দাপট বাড়ে। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের নামদেব, জ্ঞানেশ্বর, তোকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু করে। তাহলে কারা কারা ভক্তিবাদের প্রচার শুরু করে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে এই নানা দিক থেকে শোনা যেতে থাকে তাদের কথা, তাদের লেখা, তাদের গান। আমরা আজকে এইটুকু শেয়ার করব। এই শেয়ার করার মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এটা কিন্তু একটু ভালো করে পড়বে। আর আমি এরপরে যখন এই পার্টটা শেষ করব, অর্থাৎ এই চ্যাপ্টারটা, অর্থাৎ জীবনযাত্রা ও সংস্কৃতি, এটা যখন আমরা শেষ করব বা আমি শেষ করব, তখন এরই সাথে অ্যাড করে দেবো এর মধ্যেকার ছোট ছোট কোশ্চেন উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে কি হবে? এই পার্টে যেটুকু বাকি আছে, আর কিছুটা অংশ বাকি আছে, এই কিছুটা অংশ পড়ার পরে এখান থেকে যে কোশ্চেন হবে, এই একই সাথে সমস্ত কোশ্চেনটা তোমাদের সেকেন্ড পার্টে, অর্থাৎ সেকেন্ড পার্ট যখন ভিডিওটা দেবো, তখন কিন্তু এইটা কিন্তু সেকেন্ড পার্ট আমি লিখে রাখলাম, এইখান থেকে দেওয়া শুরু হবে এবং তার আগে অ্যাড করা হবে এইখান থেকে কোশ্চেনগুলো। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আলোচনাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে কি হবে? তাহলে কি লিখে জানালে আমিও মোটিভেটেড হব, এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও কিন্তু যাতে এই ভিডিওটা দেখতে পারে তার ব্যবস্থা করে দেবে। এই আশা রেখে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করলাম। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।